আমাদের যে দাবিগুলো সেগুলো দীর্ঘদিন যাবৎ আমরা প্রশাসন বরাবর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে উপস্থাপন করে আসছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি উপস্থাপন করেছি, কিন্তু আমরা স্মারকলিপি উপস্থাপন সাপেক্ষে আমরা সেটার কোনো প্রকার আউটপুট বা আমাদের যে প্রশ্নবিদ্ধ যেগুলো ছিল, আমাদের যে দাবিগুলো, সেটার নিরসন বা এটা সমাধান হিসেবে আমরা কখনোই কোনো প্রকার সমাধানমূলক কোনো কিছু আশ্বাস বা আমরা সমাধান হবে বা আমরা দ্বারা কিছু পাবো এটার মূলক আমরা বাস্তব কোনো চিত্র দেখতে পাই নাই। তারই প্রেক্ষাপটিতে আমরা কিছুদিন আগে ঢাকায় আমরা অবস্থান করি, সেখানে আমরা কিছুদিন অবস্থান করি। তারপরে আমরা সংবাদ সম্মেলনে আমরা সেখানে 10 দিনের একটা আলটিমেটাম দেই। তারই ধারাবাহিকতা আজকের এই আমাদের অবস্থান। সেখানে আমারও অনশন ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমাদের প্রতিটা ইঞ্জিনিয়ারিং কলেজ, বাংলাদেশের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখান থেকে শিক্ষার্থীরা এসেছে শুধুমাত্র দাবি আদায়ের লক্ষ্যে। যে আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে অনীহাগুলো, তারা আমাদের প্রতি যে আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো তারা কখনো মেনে নেয়নি। তারা প্রশাসনিকভাবে দুর্বল, তারা একাডেমিক কার্যক্রম মেনটেন করতে পারতেছে না, তারা পর্যাপ্ত ল্যাব ফেসিলিটিস, পর্যাপ্ত টিচার দিতে পারতেছে না এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারতেছে না। আপনি একটা জিনিস ভাবেন, দেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা যেখান থেকে হচ্ছে বিএসসি ডিগ্রি প্রদান করছে, সেখানে পর্যাপ্ত শিক্ষক নাই। বিএসসি ডিগ্রি যখন প্রদান করা হয় সেটা থিসিস করতে হয়, সেই থিসিসটা থাকে একজন প্রফেসরের আন্ডারে করার জন্য। আমাদের ক্যাম্পাসগুলোতে প্রতিটা ইঞ্জিনিয়ারিং কলেজে পর্যাপ্ত পরিমাণ প্রফেসর নাই। এমনভাবে যদি বলা হয় সিঙ্গেল ওয়াইজ একটা ক্যাম্পাসে একজন মাত্র প্রফেসর আছে। এটা কখনো কল্পনা করা যায় একজন প্রফেসর আন্ডারে কয়জন মানুষ থিসিস করতে পারে। আর থিসিস হচ্ছে এমন একটা জিনিস যেখানের মাধ্যমে একটা মানুষের কেরিয়ার পুরোপুরি ফুল ডিপেন্ডেন্ট হয়, ডেভেলপ হয়। এরকম দেশ কোথায় যাবে, সে মানুষটা কোথায় যে দাঁড়াবে, সেখানে আমাদের থিসিস বা রিসার্চ করার মতো উনি স্কোপই নাই। একজন মাত্র প্রফেসর, তার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্ট্রং না, তার কোনো রিসার্চ পেপার পাবলিকেশন নাই। তার আন্ডারে থেকে আমরা আমাদের শিক্ষাগত কার্যক্রম যেগুলো আছে সেটা আমরা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। এর আন্দোলন বা বিভিন্ন সময় এর প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতা এই আন্দোলন আজকের। আমাদের যে দাবিগুলো, সেটার মূল দাবি হচ্ছে এখন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বের হতে চাই। ঢাকা ভার্সিটির যে প্রশাসনিক কার্যক্রম আছে সেখান থেকেও আমরা বের হতে চাই। আমরা একক বিআইটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির আদলে একটি স্বতন্ত্র আমরা অবকাঠামো গঠন করতে চাই। সেখানে আমরা স্ব ক্যাম্পাসগুলো স্বতন্ত্রভাবে নিজেদেরকে পরিচালনা করবে। আমাদের যে সুযোগ সুবিধাগুলো থাকবে, আমাদের যে ফ্যাসিলিটিস, আমাদের যে চাহিদা থাকবে, সেটা সেখান থেকে নিরসন হবে। আমরা কেন অন্যের উপর ডিপেন্ডেন্সি হব? সরকার যখন গঠন করে দিতে পারছে, অবশ্যই সরকার এটাকে পদক্ষেপ করে সংশোধন করে নতুন করে পরিমার্জিত করতে পারবে অবশ্যই, কারণ এটা নতুন কিছু না। আমরা যদি দেখি রুয়েট এই যে প্রতিষ্ঠানগুলো, তারাও একসময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তারা একসময় বিআইটিতে আদলে গঠন করা হয়। তার পরবর্তী প্রেক্ষাপটে তারা ভবিষ্যতে বর্তমানে হচ্ছে তারা রুয়েট এইরকম প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ভার্সিটিতে হয়। আমরা তো নতুন কোনো কিছু আবির্ভাব বা নতুন কোনো কিছু উপস্থাপন করছি না, যেগুলো পূর্বে ছিল সেগুলো শুধুমাত্র উপস্থাপন করতেছি। আমরা চাই সরকারের কাছে এবং নতুন সরকারের কাছে একটা দাবি, তারা আমাদের যে সমস্যাগুলো সেটা তুলে ধরুক। আজকে এতগুলো শিক্ষার্থী এখানে কেন দাঁড়িয়ে আছে? তারা এখন ক্লাসরুমে থাকবে, তারা পড়ালেখা করবে, তাদেরকে দাবি আন্দোলন করার সময় নাকি এখন? তারা সরকারিভাবে প্রতিষ্ঠানে যেহেতু ভর্তি হয়েছে, সরকার এটা নিয়ে কনসার্ন হবে। আমাদের বাসায় একজনে ঢাকা, ফরিদপুর, চিরং, আমাদের ক্যাম্পাসগুলো হচ্ছে ফরিদপুর আছে, ময়মনসিংহ আছে, বরিশাল আছে, সিলেট আছে। সেখান থেকে শিক্ষার্থীরা এসে ঢাকা অনশন করতেছে। এখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে এটা দায়ভার কে নেবে? সরকার নিতে হবে। আর আমাদের অনশন, আমাদের বিআইটি যতক্ষণ না গঠন না করা হবে, আমরা এখান থেকে একচুল পরিমাণ সরবো না ইনশাল্লাহ। আমরা অবস্থান করছি, থাকবো, বিআইটি আমরা গঠন করে ইনশাল্লাহ ছাড়বো। দরকার পড়লে এটা আমরা শেষটা দেখে ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।